গুড মর্নিং স্টুডেন্টস, আমরা আবার চলে এসেছি আমাদের আরেকটা ভিডিও নিয়ে। আমাদের গ্রামার পোর্শনের ভিডিও আমরা কন্টিনিউ করতেছি। খুব তাড়াতাড়ি আমরা ভিডিওটা আপলোড করছি, কিন্তু চেষ্টা করবে আগের ভিডিওটাকে ভালো মতন বুঝে নেওয়ার পরেই পরের ভিডিওটাকে দেখার। তো যাই হোক, আমরা শুরু করছি আমাদের ভয়েস চেঞ্জের নেক্সট টপিক, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শুরু করার আগে আমরা নিশ্চয়ই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কাদেরকে বোঝানো হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝানো হয় প্রশ্নবোধক বাক্যগুলোকে, অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে দিয়ে আমরা কাউকে কিছু জিজ্ঞেস করি, সেটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার অন্যান্য বাক্যগুলোর মতন ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকমের বাক্যের যে ভ্যারাইটি পাওয়া যাবে, বিভিন্ন WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন বা অন্যান্য বাক্যের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে, সেই অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্ন, সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে আগে কথা বলে নিই। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্ন আর একটা WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্ন। এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে যে কথাগুলো বলা হয়েছিল, সেই কথাগুলোকে যদি ভালো মতন খেয়াল করো তাহলে পরে নিশ্চয়ই বুঝে যাবে কী কী ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। কিন্তু আমরা এটাও জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার একমাত্র পদ্ধতি হচ্ছে প্রথম অক্সিলারি ভার্বকে বাক্যে সাবজেক্টের ঘরের আগে নিয়ে আসাটা। তাহলে এই পদ্ধতি ছাড়া আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো না। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আই অ্যাম ইটিং রাইস, এই যে বাক্যটা, এই বাক্যটাকে যদি আমি ইন্টারোগেটিভে পাল্টাতে চাই, তাহলে পরে আমার কাজ হবে বাক্যের মধ্যে থাকা ভার্বের মধ্যে কোনটা অক্সিলারি দেখতে পাচ্ছি, অ্যাম। একমাত্র অক্সিলারি অ্যাম বসে আছে। অ্যাম এক অক্সিলারি হওয়ার কারণে এটাই আমার কি প্রথম অক্সিলারি, কারণ এই বাক্যের মধ্যে আর কোনো দ্বিতীয় অক্সিলারি নেই। তাহলে আমার কাজ হবে এই বাক্যটা স্ট্রাকচারালি যদি ইন্টারোগেটিভে পাল্টাতে হয়, তাহলে আকৃতিটা কেমন হবে, অ্যামটাকে সাবজেক্টের ঘরের আগে নিয়ে আসতে হবে। তাহলে বাক্যটা দাঁড়াবে অ্যাম আই ইটিং রাইস, বাক্যটা পরিণত হয়ে যাবে কি প্রশ্নবোধক বাক্যে। তাহলে এই কাজটা তোমাকে প্রত্যেকটা প্রশ্নবোধক বাক্যের মধ্যে করতে হবে। এবার যখন তুমি শুধুমাত্র এইটুকু কাজ করবে, তখন বলা হবে যে এটা অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্ন। আমি বলি যেটাকে আমরা অনেক সময় ইয়েস নো কোয়েশ্চেন্স বলি, যেটার উত্তরটা হ্যাঁ বা না উত্তর দেওয়া যায়, সেই কারণে তাকে নামকরণ করা হয়েছে কি ইয়েস অথবা নো কোয়েশ্চেন্স। আর যদি তুমি এইভাবে কাজটা কমপ্লিট করার পরে এরপরে যদি এর আগে কি যুক্ত করো, WH ওয়ার্ড যুক্ত করো, তাহলে পরেও সেটাকে কি বলা যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন যদি বলি ওয়াই অ্যাম আই ইটিং রাইস, মানে আমি কেন ভাত খাচ্ছি, তাহলে WH ওয়ার্ডটা কোথায় যুক্ত হচ্ছে, প্রথম অক্সিলারি যেটাকে আগে নিয়ে এসেছিলাম তারও আগে। WH ওয়ার্ড প্রশ্নবোধক বাক্যের জন্য সর্বদা বাক্যের শুরুতে যুক্ত হয়। তাহলে এইটুকু ধারণা আমাদের সবারই আছে। তাহলে আমাদের কাছে দু রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা WH ওয়ার্ড বাদ দিয়ে অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্ন, আরেকটা WH ওয়ার্ড যুক্ত অবস্থায় অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্নের ভয়েস। এবার ঘটনাটা হচ্ছে আমাদেরকে যদি পরীক্ষায় অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নের ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, তাহলে পরে সেই ভয়েস চেঞ্জটা আমরা করব কীভাবে, সেটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। তো যেহেতু দুই ধরনের বাক্য আছে, সেই কারণের জন্য আমরা প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে প্রথম ধরনটাকে নিয়ে আলোচনা করে নিই। সাপোজ আমাকে বাক্য দেওয়া হয়েছে, ওই বাক্যটাই আর ইউ ইটিং রাইস, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন, আমাকে কী করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা কিন্তু আমাদের বেসিক নিয়মের থেকে এতটুকুও কী করবো না, চেঞ্জ করবো না, ডিভিয়েট করবো না। কেন? কারণ আমাদের ভয়েস চেঞ্জ করার একটাই নিয়ম, সেই নিয়মটা একটা প্রসিডিওর, এবং এই প্রসিডিওরটা কি, প্রথমে SVO-কে চেনা, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চেনা, 2 নম্বর SVO আকারে সাজানো, 3 নম্বর OPPS প্রয়োগ করা, 4 নম্বর অক্সিলারি হিসাবে বি ভার্বের আকার বসানো। এই মেইন প্রসিডিওরটাকে আমরা সর্বদা ফলো করব। এবার বাক্যের ভ্যারাইটি অনুযায়ী কিছু কিছু কী করতে হয়, চেঞ্জেস করতে হয়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সরাসরি OPPS প্রয়োগ করা না যায়, তাহলে পরে নতুন সাবজেক্ট নতুন ভার্ব নতুন অবজেক্ট নিয়ে আসতে হয়। অপটেটিভের ক্ষেত্রেও তাই, মে মডালযুক্ত বাক্যের ক্ষেত্রে তাই, বা প্রার্থনামূলক বাক্যের ক্ষেত্রে তাই। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারজেকশনটাকে অ্যাজ ইট ইজ বসায় রাখতে হয়। করে এসছি তাই না, এক একটা বাক্যের ক্ষেত্রে এক এক রকমের আমরা কী করে এসেছি, প্রয়োগ করে এসেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রয়োগটা কেমন ধরনের হবে, তাহলে এটা আমাদের দেখা দরকার। কিভাবে হবে? প্রথমত আমার কাজটা হচ্ছে SVO-কে খোঁজা। আমি খুঁজি, বাক্যের মধ্যে ভার্ব দেখতে পাচ্ছি দুটো অংশ, একটা আর আরেকটা কি ইটিং, দুটো ভার্ব দেখতে পাচ্ছি। সাবজেক্ট কে খাচ্ছে, আমি খাচ্ছি, তুমি খাচ্ছ, কি খাচ্ছ, ভাত খাচ্ছ। তাহলে SVO খুঁজে ফেলেছি।
এবার আমার পরের স্টেপটা কি, এসভিও আকারে সাজানো। তো সাজাই দিই, সাজালে পরে দাঁড়াবে ইউ আর ইটিং রাইস। মানে মোট কথা কি করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পাল্টালাম, অক্সিলারি ভার্বটাকে তার নিজস্ব জায়গায় নিয়ে আসলাম। তার নিজস্ব জায়গায় আনলে পারি সেটা কি হয়ে যাবে, এস ভি ও স্ট্রাকচারে চলে আসবে। এটাই তো আমার মূল উদ্দেশ্য, এস ভি ও স্ট্রাকচারে নিয়ে আসা, যাতে আমি পরিচিত স্ট্রাকচারটা দেখতে পাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করা। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি কিসে পাল্টালাম, অ্যাসার্টিভে। যে কোনো একটা বলো, হয় অ্যাসার্টিভে পাল্টানো বলো বা এস ভি ও স্ট্রাকচার প্রদান করা বলো। এটা বলাটা বেশি ভালো, কারণ কোনো কোনো বাক্যের ক্ষেত্রে এসভিও স্ট্রাকচারে প্রদান করলে পরে স্ট্রাকচারটা অ্যাসার্টিভের মতন হয় ঠিকই, কিন্তু বাক্যের মানে থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে যেহেতু আমার এখানে ভয়েস চেঞ্জ করাটা বেশি ইম্পর্টেন্ট, এই স্টেপে আমার বাক্যের মানে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র স্ট্রাকচারটাকে ফলো করব, এস ভি ও সাজালাম, এসভিও আকারে সাজিয়ে ফেললাম। যেই সাজালাম আমি দেখলাম আমার চোখের সামনে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার চলে এসছে, এবং এই সেন্টেন্সটা কোন টেন্সের বাক্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এবার তোমার কাছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার পদ্ধতি তো জানানোই আছে, তুমি কি করো, সিম্পলি রাইস ইটেন বাই মি, সরি মি না, ইউ আসতো, বাই ইউ। এবার অক্সিলারি হিসাবে এখানে আমি ওপিপিএস প্রয়োগ করলাম। এবার অক্সিলারি হিসাবে কাকে বসাবো, বি ভার্বকে বসাবো। কোন আকারে, প্রশ্নে দেওয়া বাক্যের ভার্বের আকার হিসাবে। এখন তোমার প্রশ্ন কোনটা, এটা না এটা, এটা আমার প্রশ্ন তাই না, এটা দেখে আমি ভয়েস চেঞ্জ করছি। তাহলে এটা যদি প্রশ্ন হয় তাহলে এখানে ভার্বের আকারটা কি আছে, মেন ভার্বের শেষে আইএনজি, তো সুতরাং বি ভার্বের শেষে আইএনজি। তার আগে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এর আগে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো কি কি, অ্যাম, ইজ অথবা আর, তিনটাই হতে পারে। কিন্তু রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এরপরে অ্যামও বসবে না, আরও বসবে না। তো সুতরাং আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে বি ভার্বের কোন আকারটা বসবে, ইজ আকার বসবে। তাহলে ইউ আর ইটিং রাইসের ভয়েস চেঞ্জ করলে বাক্যটা কি দাঁড়াবে, রাইস ইজ বিং ইটেন বাই ইউ। তাহলে আমাকে কোয়েশ্চেন মার্ক বাক্য দেওয়া হয়েছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছিল, বাক্যটাকে এসভিও আকারে পাল্টানোতে আমি অ্যান্সারটা বাক্যটাকে পরিণত করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে। তারপরে তার ভয়েস চেঞ্জ করলাম, মানে প্যাসিভ ভয়েসের যে বাক্যটা আমি বের করলাম সেটাও বেরোলো কোন সেন্টেন্সে, অ্যাসার্টিভে। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের নিয়ম অনুযায়ী আমি বাক্যটাকে কোনো মতেই মিনিংটা কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল এবং সেই ক্ষেত্রে মানেটা দাঁড়াবে কিছু জিজ্ঞেস করা হচ্ছিল, এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যান্সার বেরোনোতে আমি যেন কিছু ডিক্লারেশন দিচ্ছি। দুটোতে এক মানে থাকে না, তার মানে যে অ্যান্সারটা বেরোলো তাকে আবার আমাকে কিসে পাল্টাতে হবে, ইন্টারোগেশনে পাল্টাতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাল্টাতে হবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাল্টানোর নিয়ম আমি জানি, সেটা কি, ঠিক বাক্যে অবস্থিত প্রথম অক্সিলারিকে সাবজেক্টের ঘরের কি করতে হয়, আগে নিয়ে আসতে হয়। তো সুতরাং আমি যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটার মধ্যে বাক্যে অবস্থিত প্রথম অক্সিলারিকে সাবজেক্টের ঘরের কোথায় নিয়ে আসতেছি, আগে নিয়ে আসছি। বাক্যটা কি দাঁড়াবে, ইজ রাইস বিং ইটেন বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। তাহলে আমার বাক্যটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্ন হয় তাহলে সেই বাক্যটাকে প্রথমে আমি এসভিওতে সাজাবো, অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে তার নিজস্ব জায়গায় নিয়ে আসবো। তারপরে যে বাক্যটা পাবো সেই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ করব, করার পরে এই ভয়েস চেঞ্জটা যেটা বেরোলো সেটাও অ্যাসার্টিভে বেরোনোর কারণে এই বাক্যটাকে আবার আমি খুশি পাল্টাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাল্টে দেবো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম কি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পাল্টানোর জন্য বাক্যে অবস্থিত প্রথম অক্সিলারিকে সাবজেক্টের ঘরের আগে নিয়ে আসতে হয়। যে সমস্ত বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না সেই সমস্ত ক্ষেত্রে কি করতে হয়, মনে আছে নিশ্চয়ই, সেই সমস্ত ক্ষেত্রে ডু ভার্বকে অক্সিলারি হিসেবে বাক্যে নিয়ে আসতে হয়। আর তারপরে টেন্সগত যাবতীয় পরিবর্তন অক্সিলারিতে প্রয়োগ করে সেই অক্সিলারিটাকে সাবজেক্টের ঘরে আগে নিয়ে আসলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে পরিণত হয়ে যায়। সেম প্রসিডিয়ারে আমরা কি করতেছি, ভয়েস চেঞ্জ করছি। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্নের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করাটা কঠিন না। দিস ইজ মাই আনসার, ইজ রাইস বিং ইটেন বাই ইউ। কার আনসার, আর ইউ ইটিং রাইসের ভয়েস চেঞ্জ যদি করতে দেওয়া হয়, প্যাসিভ স্ট্রাকচার যদি তৈরি করতে দেওয়া হয়। জিনিসটার মধ্যে খুব একটা কমপ্লিকেশন নেই, ভেরি সিম্পল। তো সেই কারণের জন্য আমি এটা নিয়ে আর বেশি সময় দিলাম না। তোমাদের যদি বুঝতে কারোর কোনো অসুবিধা থেকে থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কমেন্ট অ্যান্ড আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস। আর যদি অসুবিধা না থাকে তাহলে অ্যাটলিস্ট একটা
বুঝেছি বা ইয়েস স্যার, বোঝা যাচ্ছে, এই জাতীয় কমেন্ট দিলে পারে আমি ফিল করব যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। কথাটা ক্লিয়ার নিশ্চয়ই? তো চলে যাচ্ছি এর পরের পার্ট। তাহলে এক ধরনের বাক্য অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্ন, যে অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্নের ভয়েস চেঞ্জ আমাদের করা হয়ে গেছে, ভেরি সিম্পল। এরপরে চলে যাচ্ছি WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্নের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। ভয়েস চেঞ্জ মানে কি বলছিলাম, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছি, আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিন্তু করছি না। আপাতত অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাও, সোজা পথটা আগে চিনে ফেলো ভালো মতন। যেই চিনে ফেলবে কয়েকদিন পরে প্র্যাকটিস করতে করতে একটা সময় আসবে যখন অটোমেটিক্যালি উল্টো রাস্তাতেও তুমি হাঁটতে পারবে। কাজ কী হবে, যে কাজটা আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য করছিলাম ঠিক তার উল্টো কাজ করব প্যাসিভ থেকে কী করার জন্য, অ্যাক্টিভে আসার জন্য। সেটা আমরা ভয়েস চেঞ্জের শেষে গিয়ে একবার নিশ্চয়ই আলোচনা করব। চলে আসছি অক্সিলারি ভার্ব থেকে WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্নের ক্ষেত্রে। তাহলে মনে থাকে জানো, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নই হোক, যে WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্ন হোক, দুই ক্ষেত্রেই কিন্তু বাক্যে অবস্থিত প্রথম অক্সিলারিকে অবশ্যই সাবজেক্টের ঘরের আগে আনতে হবে। পার্থক্য একটাই, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে WH ওয়ার্ড থাকে না, আর WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্নের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটার আগে একটা কে বসে থাকে, WH ওয়ার্ড বসে থাকে। মানের বিচারে যদি তুমি মানে দিয়ে আলাদা করতে চাও, অক্সিলারি ভার্ব দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেখানে বাংলায় মানে করার সময় কি কথাটার ব্যবহার পাওয়া যায়? আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? আর দে প্লেইং ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে খেলছে? প্রত্যেক ক্ষেত্রে দেখো তারা কি, তুমি কি, সে কি, আমি কি, এই কি কথাটাকে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করা প্রশ্নের ক্ষেত্রে বাংলায় মানে করার সময় ব্যবহার করে থাকি। যখনই তুমি ওই বাক্যটারই WH ওয়ার্ড লাগিয়ে দেবে, যেমন আর দে প্লেইং ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে খেলছে, এই বাক্যটাকে না বলে এই প্রশ্নটার সঙ্গে WH ওয়ার্ড যুক্ত করে দেবে। ওয়াই আর দে প্লেইং ইন দ্য ফিল্ড, প্রশ্ন হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা কী হয়ে গেছে, WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্ন হয়ে গেছে। যে মুহূর্তে WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্ন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই কি কথাটার পরিবর্তে যে WH ওয়ার্ড তুমি বাক্যে ব্যবহার করলে সেই WH ওয়ার্ডেরই মানেটাকে তোমাকে ইংরাজির বাক্যের মধ্যে প্রয়োগ করতে হবে। কি এর পরিবর্তে WH ওয়ার্ডের মানেটাকে ব্যবহার করো। তাহলে বাক্যটা ছিল তারা কি মাঠে খেলছে, এখন ওয়াই যুক্ত হওয়ায় ওয়াই এর বাংলা মানেটা হচ্ছে কেন, সুতরাং তারা কেন মাঠে খেলছে, প্রশ্নের মানে আলাদা হয়ে যায়, খালি কি এর জায়গায় কেনকে বসিয়েছি। ঠিক একই রকমভাবে অন্যান্য WH ওয়ার্ড ফ্রম ওয়্যার, ওয়েন, ওয়্যারের জন্য যখন কোথায়, ওয়েনের জন্য কখন ইত্যাদি যে WH ওয়ার্ডগুলো আছে, সেই WH ওয়ার্ডগুলোকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে সেই প্রশ্নের মধ্যে ওই WH ওয়ার্ডের বাংলা মানেটাকে ব্যবহার করলেই কি এর পরিবর্তে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে দাঁড়ালো WH ওয়ার্ডের মানে কি কী আছে। তার আগে আমাদের কাছে কতগুলো WH ওয়ার্ড আছে সেটাও জানা প্রয়োজন। তাহলে WH ওয়ার্ড বেসিক্যালি পিওর WH ওয়ার্ড যদি বলতে হয় তার সংখ্যাটা কতগুলো, দেখো আমি লিখছি। হু, which, what, when, where, whose, whom, আর হাউ। কতগুলো হলো? 4, 4, 8, আরও একটা আছে, ওয়াই তো লিখি নাই, হাউ এর আগে ওয়াই লিখে রাখি। তাহলে 4, 4, 8 আর একে 9, এই 9টা হলো পিওর WH ওয়ার্ড। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে WH দিয়ে শুরু হয়েছে, লাস্টেরটাতে WH দিয়ে শুরু হয়নি ঠিকই, কিন্তু হাউ কথাটার মধ্যে এইচও আছে, WO আছে। তো যে কারণে এইগুলোকে যেহেতু প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, সেই কারণে এদেরকে বলা হচ্ছে একটা নামে, একটা সেগমেন্টের মধ্যে রাখা হয়েছে, তাকে বলা হয় WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডের মানে দু রকমের হতে পারে, কারণ এদের ব্যবহার ইংরেজিতে দু রকমের হয়। এক, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, আরেকটা ক্লজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে প্রশ্নের জন্য ব্যবহার করা যেতে পারে, ক্লজের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। প্রশ্নের জন্য মানেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি, একটু চিন্তা করে বলো। হু কথাটার মানে কি? কে। হুইচ মানে কি? কোনটা। হোয়াট মানে কি?
when মানে কখন, where মানে কোথায়, whose মানে কার, whom মানে কাকে, why মানে কেন, হাউ মানে কেমন করে, আরও মানে হয়, আপাতত কেমন করে এটাই রাখলাম। এই মানেগুলো আমরা প্রত্যেকেই জানি, প্রশ্ন করার সময় আমাদের প্রায় ব্যবহার করতে হয়। তাহলে এই মানেগুলো যখন WH ওয়ার্ডগুলোর হয় তখন সেই মানেগুলোকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? প্রশ্নের ক্ষেত্রে। তাহলে ক্লজের ক্ষেত্রে এদের মানেগুলো কিভাবে ব্যবহার করা হয় সেটা জানতে হবে। মনে রাখার জন্য খুব সহজ একটা সিস্টেম আছে, যে সিস্টেমে প্রায় অধিকাংশ, প্রায় প্রত্যেকটারই মানে আমরা খুব সহজে মনে রাখতে পারব। সেটা কি? প্রশ্নের সময় ক যেখানে ব্যবহৃত হয়েছে, যে সমস্ত জায়গাগুলোতে কি ব্যবহৃত, ক ব্যবহৃত, সেই জায়গাগুলোতে অন্তস্থ জ ব্যবহার করো, তোমার ক্লজের মানে চলে আসবে। প্রথমটা ছিল কে, সেটা হয়ে যায় কি যে। কোনটা, সেই ক্ষেত্রে জোনটা তো আর ব্যবহার করি না, জোনটা বললে পরই মনে আসতে পারে যেটা, নটা কিও আছে, উজ্জ আছে, তাহলে জোনটার পরিবর্তে যেটা। কি, এটারও মানে কি যেটা, মানে যখন বা যে। কি, জি, এটা তো আমরা ব্যবহার করি না, ব্যবহার কোনটা করি? যেটা অথবা যে। কিন্তু এই যেটা আর এই যেটার মধ্যে পার্থক্য আছে, এই যে আর এই যে এর মধ্যে পার্থক্য আছে। এটা দিয়ে কোনো একটা পার্টিকুলার ট্যাঞ্জিবল অবজেক্ট, মানুষকে বোঝাবে, যে লোকটাকে চিহ্নিত করবে, আর এটা দিয়ে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট ট্যাঞ্জিবল, যেটাকে আমি কী করতে পারি? টাচ করতে পারি, এরকম একটা বস্তুকে বোঝাবে, বা প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণীকে বোঝাবে, সেটা হচ্ছে কি কোনটা। তাই তো? ঠিক একই রকমভাবে এই যে দিয়ে মানুষকে বোঝাবে, যাকে আমি টাচ করতে পারি, আর এই যেটা দিয়ে এমন বস্তুকে বা অবজেক্টকে বোঝাবে যেটাকে আমি টাচ করতে পারি, ছুঁয়ে দেখতে পারি। কিন্তু এই যেটা দিয়ে, ওয়াট দিয়ে এমন কোনো একটা অবজেক্টকে বোঝাবে যেটাকে আমি ছুঁয়ে দেখতে পারি না। এরকম কোনো অবজেক্ট আছে নাকি, এরকম কোনো বস্তু আছে নাকি? হ্যাঁ, কি যেই বস্তু, সেটা হচ্ছে পরিস্থিতি। একটা পরিস্থিতিকে বর্ণনা করতে পারি। আমি হেঁটে যাচ্ছিলাম, যেটা আমার জন্য ভালো ছিল না, তাহলে আমার হেঁটে যাওয়াকে তো টাচ করতে পারবো না। আমার জন্য ভালো কোনটা ছিল না? আমার হেঁটে যাওয়ার কাজটা ভালো ছিল না। তাহলে হেঁটে যাওয়াটাকে আমি টাচ করে দেখতে পারি না, সেটা একটা পরিস্থিতিকে, একটা কাজকে, একটা ঘটনার সময়টাকে কি করতেছে? বর্ণনা করছে। সময়কে না, একটা ঘটনাকে বর্ণনা করছে। তো সেই জাতীয় পরিস্থিতিকে যখন বর্ণনা করবে তখন আমরা ব্যবহার করব কাকে? হোয়াট, বা এই যেটাকে বাংলাতে। আর সেই কারণে ইংরেজিতে ব্যবহার করব কি? হোয়াট। তারপরে কখন, সেটা হয়ে যাবে কি যখন। কোথায়, সেটা হয় কি যেথায়, বা চলতি বাংলায় আমরা কি বলি? যেখানে, একই মানে। কার, এটা হয়ে যাবে কি যার। কাকেটা হয়ে যাবে যাকে। কেনটা, এতক্ষণে নিশ্চয়ই তোমরাও বলতে শুরু করে দিয়েছো, কেনটা হয়ে যাবে যেন। কেমন করেটা হয়ে যাবে যেমন করে। তাহলে এই পদ্ধতিতে এই দুটো বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটা WH ওয়ার্ডের মিনিংয়ের ক্ষেত্রে প্রশ্নে যখন আমরা কগুলোকে ব্যবহার করছি, সেই কগুলোর জায়গায় অন্তস্থ জকে ব্যবহার করলে পরে আমাদের মিনিংগুলো সামনে চলে আসে। যেহেতু এখনও পর্যন্ত আমরা ক্লজ নিয়ে কোনো আলোচনা করিনি, সেই জন্য এদের ব্যবহারটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন শুধুমাত্র প্রশ্নবোধক বাক্যে কোন শব্দটার কি মানে হয় সেটা। আমরা সেটা লিখে দিয়েছি। এবার যে WH ওয়ার্ডটা যে প্রশ্নের মধ্যে থাকবে, আমাকে সেই প্রশ্নের মধ্যে কি কথাটার পরিবর্তে, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে কি থাকতো, তার পরিবর্তে সেই WH ওয়ার্ডের মানেটাকে কি করব? ব্যবহার করব। অটোমেটিক্যালি আমার সেন্টেন্সের মিনিং তৈরি হয়ে যাবে। আশা করি আমার কথাটা বোঝা গেছে। তাহলে এই পর্যায়ে অবধি চলার পরে আমি এতগুলো সম্পূর্ণটা কেন বলে দিলাম? কারণ যেহেতু টপিকটা সম্পর্কে আলোচনা হচ্ছে, তাহলে এই সংক্রান্ত যাবতীয় কথা আমি তোমাকে আজকে জানিয়ে দিলাম। এটা নিয়ে এখন আর কোনো আলোচনা হবে না, ক্লজের মিনিং নিয়ে। এটা নিয়ে আলোচনা হবে যখন আমরা ক্লজ নিয়ে কোনো কথা বলবো, তখন কিন্তু বলবো আগের এই ভিডিওটা দেখো, যেখানে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলেছিলাম, সেখানে তুমি সেটা পেয়ে যাবে। যেমন আজকে বলছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, সেটা নিয়ে অলরেডি আমরা কী করে এসেছি, কথা বলে এসেছি। কোথায়? সেই জায়গাটায় যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নাবাচক বাক্য তৈরি করা, নাবাচক শব্দকে বাক্যে বসানোর পদ্ধতি নিয়ে কথা বলা হয়েছিল, তাই না? তো সেইটার সঙ্গে তোমাকে কী করতে হবে? কানেক্ট করতে হবে। সো দেয়ারফর যে ভিডিওটাই দেখতে থাকো না কেন, যদি তুমি স্কিপ করে যাও, যদি তুমি বাদ দিয়ে পার হয়ে চলে যাও, তাহলে পরে প্রবলেমে পড়তে যাচ্ছ। You will have to follow each and every video so that you can make
ক্রিয়েট দ্য লিঙ্ক ইন বিটুইন দ্য ভিডিওস। তো লিঙ্কটাকে তোমায় খেয়াল রাখতে হবে, ভিডিওগুলোকে পড়ানোটা ঠিক সেরকমভাবেই হচ্ছে, একটার সঙ্গে আরেকটা কিন্তু কানেক্টেড আছে। সো দেয়ারফোর ট্রাই টু ফলো ইচ অ্যান্ড এভরি ভিডিও ইন দ্য চ্যানেল, ইউটিউব চ্যানেল। সো আমরা আগাচ্ছি আমাদের এই অংশটা নিয়ে, এটা নিয়ে আর কোনো কথা নেই। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নগুলোতে ডাইরেক্ট। যেহেতু আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে জানি, যেহেতু আমরা WH ওয়ার্ডগুলো কী কী হবে সেটা জানি, অক্সিলারি ভার্বের প্রশ্নের কীভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করব সেটা সম্পর্কে আলোচনা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি WH ওয়ার্ড দিয়ে করা বাক্যের প্যাসিভ ভয়েস কীভাবে তৈরি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে তৈরি করব সেই প্রসঙ্গে। এবার সেটার কারণে তুমি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছ যে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য 3টা প্রশ্নের উদাহরণ নিয়েছি পাশাপাশি। কেন নিয়েছি? 3টাই তো WH ওয়ার্ড দিয়ে করা প্রশ্ন। এবার যেহেতু আমি উদাহরণটা নিয়েছি, তার মানে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। কারণটা এমন কিছু বাঘ ভাল্লুক কারণ না। কারণটা কি? কারণটা ভেরি সিম্পল, যে এই 3টা বাক্যের মধ্যে WH ওয়ার্ডগুলো 3টা ভাবে ব্যবহৃত হয়েছে। পরীক্ষায় আমাকে এই 3 ধরনের যে কোনো ধরন দিতে পারে, এছাড়া অন্য অন্য WH ওয়ার্ড দিয়েও দিতে পারে। কিন্তু অন্য WH ওয়ার্ড দিয়ে দিক চাই এই WH ওয়ার্ড দিয়ে দিক, তুমি প্যাটার্ন ফলো করলে দেখতে পাবে যে এই 3টা পদ্ধতি ছাড়া অন্য কোনোভাবে এই WH ওয়ার্ডগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে না। কী কী পদ্ধতি? চলো দেখি। আমাদের ভয়েস চেঞ্জ করার প্রসিডিয়ারটাকে ফলো করলে পরেই সেই পদ্ধতি সম্পর্কে আইডিয়া করতে পারো। ফার্স্ট যে বাক্যটা, আশা করি দেখতে পাচ্ছ, লেখাটা একটু ছোটো ছোটো লিখতে হয়েছে 3টা বাক্য একসাথে লেখার কারণে। ফার্স্ট বাক্যটা হু এট রাইস, বাংলা মানে কে ভাত খেয়েছিল। হু এট রাইস, কে ভাত খেয়েছিল। তো দেখে আমাদের ফার্স্ট কাজ ভয়েস চেঞ্জ করার, সেটা কি? SVO কে চেনা, চিনি। ফার্স্টে কাকে চিনবো? ভার্বকে। দেখতে পাচ্ছি এট হচ্ছে ভার্ব। এবার প্রশ্ন করলাম, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে পরে উত্তর হিসেবে যা পাওয়া যায় তাকেই আমরা কি বলি? সাবজেক্ট। প্রশ্ন করি কে খেয়েছিল, উত্তর আছে? উত্তর নেই। কেন উত্তর নেই? কারণ ওটাই তো প্রশ্ন, যেটা আমার উত্তর হিসেবে আসবে সেটাই আমার বাক্যের কি হতে যাচ্ছে? সাবজেক্ট হতে যাচ্ছে, তাই না? হু এট রাইস, কে ভাত খেয়েছিল, সেটাই তো আমার প্রশ্ন। তাহলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করা আছে। তো এই ক্ষেত্রে, এই বাক্যটার ক্ষেত্রে যে WH ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো, WH ওয়ার্ডটাই যেন সাবজেক্টের কাজ করছে, হ্যাঁ কি না? মানে WH ওয়ার্ডটাকে সরায় দাও, উত্তরটাকে বসাও অভিক, অভিক এট রাইস, তো দেয়ারফর অভিক ইজ দ্য সাবজেক্ট। তাহলে এই বাক্যটাতে WH ওয়ার্ডটা নিজেই এই বাক্যের বা এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, বোঝা যায়? অবজেক্ট কি খেয়েছিল? রাইস। কাকে খেয়েছিল? মানুষকে খাওয়ার কথা বলা নেই। তো সুতরাং SVO খুঁজে বের করলাম, পেয়ে গেছি। সেকেন্ড বাক্যের মধ্যে চলে আসি, একই কাজ করবো আমরা। তো কাজের কোনো পদ্ধতির কোনো ডিফারেন্স করছি না, পার্থক্য করছি না, একই সিস্টেমে আমরা আগাচ্ছি ভয়েস চেঞ্জের। কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে একই পদ্ধতিতে একটাই নিয়ম প্রয়োগ করে আমরা প্রত্যেকটা বাক্যের কী করবো? ভয়েস চেঞ্জ করব। তার নিয়মে অনুযায়ী প্রথম কাজ SVO চেনা, চিনি। আমি দেখতে পাচ্ছি আর ইটিং, ভার্ব, ভার্ব, দুটো ভার্ব দেখতে পাচ্ছি। এবার বলো হোয়াট আর ইউ ইটিং, মানে কি? তুমি কি খাচ্ছ, তাই না? তাহলে এই ক্ষেত্রে কে খাচ্ছ প্রশ্ন করলাম সাবজেক্ট বের করার জন্য, কে দিয়ে উত্তর পাবো কি? তুমি খাচ্ছ। তো সুতরাং এই বাক্যের মধ্যে তুমি হচ্ছে কি? বাক্যের সাবজেক্ট। এবার প্রশ্ন করলাম কি খাচ্ছ। দেখো বাক্যটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে প্রশ্নটাই তাই যে তুমি কি খাচ্ছ, অর্থাৎ উত্তর হিসেবে যেটা আসবে সেটাই আমার বাক্যের কি হতে যাচ্ছে? অবজেক্ট হতে যাচ্ছে, হ্যাঁ কি না? যেটা উত্তর হিসেবে আসবে সেটাই তো আমার বাক্যের অবজেক্ট। হোয়াট আর ইউ ইটিং, আমি বললাম রাইস, তার মানে ইউ আর ইটিং রাইস, দ্যাট ইজ দ্য আনসার। তাহলে আর ইটিং ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, আর রাইস হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমি যেটা প্রশ্ন করছি সেই প্রশ্নটার উত্তরটা আমার অবজেক্ট হতে যাচ্ছে, মানে যে WH ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা হয়েছে সেই WH ওয়ার্ডটা এই ভার্বের বা এই বাক্যের মধ্যে এই ভার্বের কি হিসেবে কাজ করছে? অবজেক্ট হিসেবে কাজ করছে। তো WH ওয়ার্ডটা এই বাক্যের মধ্যে কি হিসেবে কাজ করছে? অবজেক্ট হিসেবে কাজ করছে, পেয়ে গেছি। তাহলে এই বাক্যের মধ্যে SVO তিনটাই পেয়ে গেছি। এবার চলে আসছি লাস্ট বাক্যে। লাস্ট বাক্যের মধ্যে বলা আছে ওয়াই আর ইউ ইটিং রাইস, মানে তুমি কেন ভাত খাচ্ছ। খুঁজি, ভার্ব খোঁজার সময় দেখলাম আর ভার্ব, ইটিংটাও ভার্ব। কে খাচ্ছ? তুমি খাচ্ছ, তাহলে তুমি হচ্ছে কি? সাবজেক্ট। কি খাচ্ছ? ভাত খাচ্ছ,
তাহলে ভাতটা হচ্ছে আমার কি অবজেক্ট। কাকে খাচ্ছ? কোনো মানুষকে খাওয়ার কথা বলা হয়নি। এবার প্রশ্নটা হচ্ছে ওয়াই আর ইউ ইটিং রাইস, তো কেন খাচ্ছ? তাহলে কেন খাচ্ছ দিয়ে প্রশ্ন করলে পারে মানে কে, কি, কাকে, এই তিনটা প্রশ্ন বাদ দিয়ে অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্ন করলে পারে বাক্যের থেকে যেটা উত্তর হিসেবে পাওয়া যায় তাকে যেন আমরা কি বলি? এর আগের ভিডিওগুলোর মধ্যে আমি বলে এসেছি প্রিপোজিশনাল অবজেক্ট বলি কি না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় বা প্যাসিভ ভয়েসের বাক্য তৈরির জন্য বা অ্যাক্টিভ ভয়েসের বাক্য তৈরি করার জন্য, ইনফ্যাক্ট ভয়েস চেঞ্জ করার জন্য আমার কি প্রিপোজিশনাল অবজেক্টের কোনো দরকার পড়ে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের কোনো প্রয়োজন পড়ে না। আমাদের কার প্রয়োজন পড়ে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা ছাড়া কারোর দরকার নেই। তো সুতরাং এই WH ওয়ার্ডটা এই বাক্যে প্রিপোজিশনাল অবজেক্ট হওয়ায় সেটা বাক্যের না সাবজেক্ট না অবজেক্ট। তাহলে তিনটা প্যাটার্ন কি জিস্টে? প্রথম বাক্যে WH ওয়ার্ডটা নিজেই বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যে WH ওয়ার্ডটা নিজেই বাক্যের অবজেক্ট, আর তৃতীয় বাক্যে WH ওয়ার্ডটা বাক্যের না সাবজেক্ট না অবজেক্ট। তিনটে প্যাটার্ন। তাহলে এই পরিস্থিতি সম্মুখীন তুমি পরীক্ষার হলে হতে যাচ্ছ, যেখানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন দেওয়া থাকলে এমন হতেই পারে তোমাকে এমন একটা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন দেওয়া হলো যার মধ্যে WH ওয়ার্ডটা নিজেই সাবজেক্ট বা WH ওয়ার্ডটা নিজেই অবজেক্ট বা WH ওয়ার্ডটা না সাবজেক্ট না অবজেক্ট। যাতে আমার ওই পরিস্থিতিতে বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে এতটুকুও অসুবিধা না হয়, সেই জন্য আমরা এই তিনটি ভাগে WH ওয়ার্ডের বাক্যগুলোকে কী করেছি, তিনটা উদাহরণের মারফতে বোঝানোর চেষ্টা করছি। যে যদি WH ওয়ার্ডটা নিজেই সাবজেক্ট হয় তাহলে কী করব, যদি WH ওয়ার্ডটা নিজেই অবজেক্ট হয় তাহলে কী করব, আর WH ওয়ার্ডটা যদি সাবজেক্ট অবজেক্ট কোনোটাই না হয় তাহলে কী করব। তাহলে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়মে ভয়েস চেঞ্জ করব? তা তো হবে না। কিভাবে একই নিয়ম প্রয়োগ করে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারি সেটার জন্যই তোমাদের সামনে এই তিনটা উদাহরণ তুলে ধরা। আগাই আমাদের ফার্স্ট কাজ করা হয়ে গেছে, বাক্যের থেকে SVO খুঁজে বার করা হয়ে গেছে। এবার যেহেতু ফার্স্ট কাজ হয়ে গেছে, সেকেন্ড কাজটা কি? আমি যা প্রসিডিওর বলছি আমি সেই অনুযায়ী প্রসিডিওর ওয়াইজ এক একটা করে স্টেপে এক একটা কাজ করতে যাব, ঠিক আছে? সেকেন্ড কাজটা কি? কারেক্ট, নিশ্চয়ই বলে ফেলেছো, তোমাদের মধ্যে অনেকেই বলে ফেলেছো। সেকেন্ড কাজটা হচ্ছে SVO আকারে সাজানো, তাই না? অনেক বাক্য থাকতে পারে সাজানো, অনেক বাক্যে নাও থাকতে পারে। সাজানোর সময় কিছুক্ষণ আগে বললাম যে কোনো কোনো ক্ষেত্রে বাক্যটা অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার ধারণ করবে, কোনো কোনো ক্ষেত্রে বাক্যের কোনো মানে নাও তৈরি হতে পারে। ডোন্ট বদার, আমাদের টার্গেট SVO আকারে সাজানো দেখে, যাতে আমাদের চোখের সামনে বাক্যের স্ট্রাকচারটা কী হয়, সাজানো থাকে। তাহলে এই সাজানোর সময় SVO আকারে তুমি বাক্যের মিনিং নিয়ে কোনো চিন্তা করবা না, সিম্পলি তুমি SVO আকারে কী করে দাও, সাজিয়ে দাও। তবে খেয়াল থাকে যেন মেইন ভার্বের আগে যেন অক্সিলারি ভার্ব থাকে, এটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? এরকম যেন না হয় যে মেইন ভার্ব আগে বসালাম অক্সিলারিকে পরে বসালাম, তাতে গঠনটাই উলট পালট হয়ে গেল, তাই না? অক্সিলারি ভার্ব সর্বদা মেইন ভার্বের কোথায় বসবে, আগে বসবে। সাজাই। প্রথম বাক্যের ক্ষেত্রে দেখলাম আরে এ তো সাজানোই আছে, SVO আকারই সাজানো, তার মানে কি আর লিখবো না? কেন লিখবো না? আমি তো স্টেপ ফলো করছি। তাহলে ওখানে 1 নম্বরে খুঁজলাম, এর পরেরটাতে আমি সাজালাম। সাজাই, আরেকবার না হয় লিখতেই হবে, আর কি হবে, হু এট রাইস। সাজিয়ে ফেলার পরে আমি আর এখানে কোনো মার্ক দিব না, কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, সেমিকোলন ইত্যাদি কিচ্ছু দিব না, কারণ আমি জানি না ওটা কী জাতীয় বাক্য হয়েছে, আমি তো সাজিয়েছি, তাই না? SVO আকারে খালি সাজিয়েছি। সাজিয়ে দিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই ক্ষেত্রেও আমি তাই করব। এই স্টেপে সাজালে পরে কী হবে, আমি দেখতে এই সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে কী হবে আর, ইটিং। দেখো মেন ভার্বটা কোথায় বসাইছি, পরে আরটাকে কোথায় বসাইছি, আগে বসাইছি, অক্সিলারিকে আগে বসাইছি, আর অবজেক্টের ঘরে কাকে বসাবো, ওয়ার্ডকে বসাবো, কারণ আমার এই বাক্যের মধ্যে ওয়ার্ডটাই হচ্ছে কি অক্সিলারি, কোনো চিহ্ন দিই নাই, কেন মানে হবে কি হবে না আমি নিজেও জানি না, হয়ও না। ইউ আর ইটিং হোয়াট, এরকম কোনো বাক্য হয় নাকি? হয় না, ভুলভাল বাক্যের স্ট্রাকচার, তাই না? তারপরের বাক্যটাতে আবার আমি একই কাজ করব, সেটা কি SVO আকারে সাজাবো। তো সাজাই, সাজালে পরে কী পাবো, সাবজেক্ট হিসেবে কী পাইছি, ইউ পেয়েছি, ভার্ব হিসেবে কী পাইছি, আর ইটিং, আগে অক্সিলারি তারপরে মেইন ভার্ব, আর অবজেক্ট হিসেবে কি পেয়েছি, রাইস পেয়েছি। দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছি। তাহলে SVO আকারে সাজানোর পরেও একটা শব্দ বাকি থেকে গেছে, সেটাকে ওয়াই, WH ওয়ার্ডটা। এ তো আমার না সাবজেক্ট না অবজেক্ট, আর একে আমার ভয়েস চেঞ্জে কোনো কাজেও আসবে না।
ভয়েস চেঞ্জ করার সময় যে শব্দগুলো আমার ভয়েস চেঞ্জ করার জন্য কোনো কাজে আসে না, অর্থাৎ প্রিপোজিশনাল অবজেক্ট, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা এই WH ওয়ার্ড, এই জাতীয় যে শব্দগুলো যেগুলো আমার ভয়েস চেঞ্জে কোনো কাজে আসে না, তাদেরকে আমরা কী করি, তাকে বাক্যের প্রশ্নের মধ্যে যেখানে বসেছিল, যেমনভাবে বসেছিল, তাকে অ্যান্সারেও ঠিক সেখানে তেমনভাবেই কী করে রাখবো, বসিয়ে রাখবো। ওর তো আমার কাজ নাই, ও তো ওখানেই যেমন বসে আছে বসে থাক, ও তো নিথর একটা পাথরের মতন বসে থাকবে, ওর কোনো কাজে আসার ব্যাপার নেই। তো ফাইন, আমি সে কোথায় বসেছিল বাক্যের শুরুতে, আমি এখানেও কোথায় রাখলাম, বাক্যের শুরুতেই বসে রাখি, কারণ একে দিয়ে আমার কোনো কাজ হবে না। আমার মেন কাজ হবে কাকে দিয়ে, SVO দিয়ে। তাহলে SVO খুঁজলাম, SVO আকারে সাজালাম, সাজানোতে দেখলাম একটাতে WH ওয়ার্ডটা সাবজেক্টের ঘরে বসে আছে, একটাতে WH ওয়ার্ডটা অবজেক্টের ঘরে বসে আছে, একটাতে WH ওয়ার্ডটা বাক্যের না সাবজেক্ট না অবজেক্ট। তাহলে ও যেখানে যেমনভাবে বসেছিল তাকে সেখানে তেমনভাবেই কী করে রেখেছি, ব্যবহার বসিয়ে রেখেছি, কারণ একে ভয়েস চেঞ্জ করার সময় আমার কোনো কাজে আসবে না। ক্লিয়ার? থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপ হচ্ছে আমাদেরকে এবার কী করতে হবে, OPPS প্রয়োগ করতে হবে, তাই না? ভয়েস চেঞ্জ করার আমাদের সিস্টেম। থার্ড স্টেপে OPPS প্রয়োগ করি। OPPS প্রয়োগ করলে কী হবে, রাইস eaten by who, সাবজেক্টের ঘরে বসে আছে কি না? একে আমাকে অবজেক্টের ঘরে নিয়ে যেতে হবে। আমরা জানি যে কোনো নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ আকার আছে, পজেসিভ আকার আছে, আছে না? WH ওয়ার্ডেরও এইরকম সাবজেক্টিভ অবজেক্টিভ আকার আছে, কিন্তু 9টা WH ওয়ার্ডের মধ্যে কিছুক্ষণ আগে দেখালাম পিওর 9টা WH ওয়ার্ড, এই 9টা WH ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র দুটোই এমন WH ওয়ার্ড আছে যারা একে অপরের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ আকার। বাদ বাকি যত WH ওয়ার্ড আছে, বাদ বাকি 7টা WH ওয়ার্ড যেটা তার সাবজেক্টিভ আকার সেটাই তার অবজেক্টিভ আকার, একদম নাউনের মতো। রাম সাবজেক্টিভ আকার, অবজেক্টিভ আকারটাও কি রাম। তাহলে বাকি 7টার জন্য ওই সাবজেক্টিভ আকার যা, অবজেক্টিভ আকারও তাই, সেখানে কোনো চেঞ্জেস নেই। কিন্তু শুধুমাত্র দুটো WH ওয়ার্ড আছে যারা একে অপরের কি হয়, অবজেক্টিভ আকার হয়, সাবজেক্টিভ আকার হয়। ওয়ার্ড দুটা কি কি? ওয়ার্ড দুটা হচ্ছে হু আর হুম। এটা হচ্ছে সাবজেক্টিভ আকার আর এটা অবজেক্টিভ আকার। হু হচ্ছে সাবজেক্টিভ আকার, হুম হচ্ছে অবজেক্টিভ আকার, মনে থাকবে। বাদ বাকি 7টার যেটা তার সাবজেক্টিভ আকার সেটাই তার অবজেক্টিভ আকার। হোয়াট সাবজেক্টিভ আকারও হোয়াট, অবজেক্টিভ আকারও হোয়াট। ওয়াই সাবজেক্টিভ আকারও ওয়াই, অবজেক্টিভ আকারও ওয়াই। ওয়েন সাবজেক্টিভ আকারও ওয়েন, অবজেক্টিভ আকারও ওয়েন। এদের কোনো সাবজেক্টিভ অবজেক্টিভ আকার পাওয়া যায় না, আলাদা কোনো আকার পাওয়া যায় না। তো সে সাবজেক্টের ঘরে বসলেও যা, অবজেক্টের ঘরে বসলেও তাই। খালি হু এর ক্ষেত্রে যখন সেটা সাবজেক্টের ঘরে বসবে তখন সেক্ষেত্রে বসাতে হবে হু, আর সেইটাকে যদি অবজেক্টের ঘরে বসাতে হয় তাহলে সেক্ষেত্রে বসাতে হবে কি হুম। এটা একে অপরের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ আকৃতি, মনে থাকবে। এখানে আমি WH ওয়ার্ডকে দেখতে পাচ্ছি হু, যে বসে আছে কার ঘরে, সাবজেক্টের ঘরে। কেন? কারণ হু তো সাবজেক্টিভ আকার, আর সাবজেক্টের ঘরে শুধুমাত্র সাবজেক্টিভ আকার বসে। তাকে যখন আমি অবজেক্টের ঘরে নিয়ে আসছি, এটা তো অবজেক্টের ঘর, বাক্যের শেষের ঘরটা কার ঘর, অবজেক্টের ঘর। অবজেক্টের ঘরে নিয়ে আসছি তখন সেক্ষেত্রে হু প্রোনাউনের বা হু ওয়ার্ডটা অবজেক্টিভ আকার ব্যবহার করতে হবে। অবজেক্টিভ আকারটা কি, এখনই বললাম, হু এর অবজেক্টিভ আকার হুম। আর এটা কি হয়ে যাবে, OPPS প্রয়োগ হয়ে গেছে। তাহলে এই স্টেপে আমরা কি করব, এই বাক্যটারও OPPS প্রয়োগ করি। এই দুজন বাদ দিয়ে বাদ বাকি যে কোনো WH ওয়ার্ডের সাবজেক্টিভ আকার যা, অবজেক্টিভ আকারও তাই। তুই দেখো অবজেক্টের ঘরে কে বসে আছে, ওয়ার্ড বসে আছে। এবার আমি কি করব, OPPS প্রয়োগ করব। তাহলে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে কি না, নিশ্চয়ই বুঝতে পারছি। আগে নিয়ে আসলে এবারে WH ওয়ার্ডটার আকারে কোনো চেঞ্জ হবে না, কারণ এর যা সাবজেক্টিভ আকার সেটাই তার অবজেক্টিভ আকার। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, ইটেন, প্রিপোজিশন বাই, আর সাবজেক্ট মানে অবজেক্টের ঘরে সাবজেক্ট বসাচ্ছি, তাহলে ইউটা অবজেক্টের ঘরে আসার সময় কি থাকবে, ইউই থাকবে, কারণ ইউ এরও সাবজেক্টিভ আকারও ইউ, অবজেক্টিভ আকারও কি ইউ, একই থাকে। করে এসছি আমরা এটা অলরেডি, বাই ইউ। কোনো পাংচুয়েশন বসাইনি, কোনো চিহ্ন বসাইনি, ফুল স্টপ কারণ আমার বাক্য এখনো শেষ হয়নি। আমাদের OPPS প্রয়োগ করা হয়ে গেছে এই স্টেপে। থার্ড বাক্যেও আমি OPPS প্রয়োগ করলে বাক্যটা কি দাঁড়াবে, এটা তো আমরা অলরেডি করে আসছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এটাকে বাদ দিয়ে যদি চিন্তা করি, কারণ এটা তো আমার কোনো কাজ নাই।
ও কত যেখানে বসে আছে যেমনভাবে বসে থাকে সেখানে সেমনভাবে বসে রাখবো ওয়াইকে। তাহলে বাক্য তো মেনলি ইউ আর ইটিং রাইস, ভয়েস চেঞ্জ করলে কী হবে? নিশ্চয়ই এটাকে আর ব্যাখ্যা করার দরকার নাই। রাইস ইটেন বাই ইউ, ও পি পি এস। WH ওয়ার্ডটা যেখানে যেমনভাবে বসেছিল তাকে সেখানে তেমনভাবেই কী করে রাখলাম? বসায় রাখলাম, কোনো চেঞ্জ করলাম না, যা আছে তাই থাক, আপত্তি নেই, কোনো পাংচুয়েশন বসাই নেই। তাহলে এসভিও খুঁজলাম, এসভিও আকারে সাজালাম, ওপিপিএস প্রয়োগ করলাম। ফোর্থ স্টেপটা কি জানো? মনে আছে? অনেকে নিশ্চয়ই বলে ফেলেছো, অক্সিলারি হিসেবে কি করা? বি ভার্বকে ব্যবহার করা। তাহলে বসাই, তাহলে বাক্যটার মধ্যে অক্সিলারি হিসেবে বি ভার্বকে ব্যবহার করলে বাক্যটা কি দাঁড়াবে? রাইস, এখানে আমি কোন আকার দেখতে পাচ্ছি? পাস্ট আকার। এট হচ্ছে মানে কি? পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে আমাকে ভার্বের পাস্ট আকার বসানো আছে। তাহলে মেন ভার্বের পাস্ট আকার মানে এখানেও কোন আকার বসবে? বি ভার্বের পাস্ট আকার। ওয়াজ কেন? রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ওয়্যার হবে না, তো সেই কারণে কি বসালাম? ওয়াজ বসালাম। বুঝতে পারো নিশ্চয়ই এতদিনে। রাইস ওয়াজ ইটেন বাই হুম। শেষ। এখনও পাংচুয়েশন বসাইনি, বাক্য কিন্তু তৈরি হয়নি আমার, তাই না? ফাইনালে লাস্ট স্টেপে যে আমি কি করব? দেখবো বাক্যের মধ্যে কোনো পাংচুয়েশন বসানো যায়। নেক্সট এই বাক্যটার আমি কি বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো। বসাই হোয়াট আর ইটিং আছে, তাহলে ইজ বিং, এটা বুঝতেছো নিশ্চয়ই, ইটেন বাই ইউ। হোয়াট ইজ বিং ইটেন বাই ইউ, নিশ্চয়ই বুঝি। অক্সিলারি হিসেবে বি ভার্বকে ব্যবহার করতেছি, এতদিন পরে যেটা বলতেছি আশা করি বুঝতেছো। না বুঝলে আমাকে বলবে। তৃতীয় বাক্যেও আমি অক্সিলারি হিসেবে বি ভার্বকে বসাবো। তাহলে ওয়াই এর তো কোনো কাজ নেই, ও যেখানে বসে আছে তাকে সেখানে বসায় রাখলাম, কোনো কাজ নেই, বসেই রাখলাম। তারপরে কি আছে? এই যেহেতু এটা বাক্যের মাঝে, তাহলে রাইসের আটটা ছোটো হাতের হওয়া উচিত, ছোটো হাতের নিলাম। তাহলে রাইস আর ইটিং এর পরিবর্তে কি বসবে? ইজ বিং ইটেন বাই ইউ। আশা করি বুঝতে পারতেছি। তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে 4 নম্বর স্টেপে এসে কি করলাম? অক্সিলারি হিসাবে বি ভার্বের আকারকে ব্যবহার করলাম। তার মানে আমার অলরেডি কি করা হয়ে গেছে? ভয়েস চেঞ্জ করা হয়ে গেছে, হয়েছে কি না? কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাকে বাক্যটা দেওয়া হয়েছিল প্রশ্নবোধক, আমি বাক্যটাকে এসভিওতে পাল্টানোর সাথে সাথে সেটা কিসের স্ট্রাকচারে চলে এসছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চলে এসছে। অর্থাৎ আমি যে প্যাসিভ ভয়েসে পাল্টালাম সেটা কোন স্ট্রাকচারে হলো? অ্যাসার্টিভ স্ট্রাকচারে হলো। তাহলে তো বাক্যের মিনিং আমার অটোমেটিক্যালি কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, কেননা বাক্যটা ছিল প্রশ্নবোধক। তাহলে বাক্যটাকে আমাকে অ্যান্সারেও কী রাখতে হবে? প্রশ্নবোধকই রাখতে হবে, নাহলে বাক্যের মানে চেঞ্জ হয়ে যাবে। যাতে মানেটা চেঞ্জ না হয় সেই জন্য আমরা কী করবো? অ্যান্সারটাকে ইন্টারোগেটিভে পাল্টাবো। আর ইন্টারোগেটিভে পাল্টানোর নিয়ম কী করে এসছো তোমরা অলরেডি? কি জিনিসটা কি? ঠিক নিশ্চয়ই বলতে পারছো। বাক্যে অবস্থিত প্রথম অক্সিলারিকে সাবজেক্টের ঘরের আগে নিয়ে আসবো। এখন আমার বাক্যের সাবজেক্টের ঘর কোনটা? এটা। প্রথম অক্সিলারি কোনটা? এই বাক্যের ক্ষেত্রে এটা। এখানে সাবজেক্টের ঘর কোনটা? এটা। প্রথম অক্সিলারি কোনটা? এটা। এখানে সাবজেক্টের ঘর কোনটা? ওয়াই তো আমার কোনো কাজেই আসেনি, মনে আছে তো? ওয়াই তো আমার ইউজলেস। তাহলে সাবজেক্টের ঘর কোনটা? এই রাইসটা। আর প্রথম অক্সিলারি কোনটা? ইজটা। তাহলে নেক্সট স্টেপে আমি বাক্যটাকে কিসে পাল্টাচ্ছি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাল্টাচ্ছি। পাল্টালে পরে কী হবে? ওয়াজ রাইস, 8টা ছোটো হাতের করে দিলাম, মাঝখানে চলে আসছে, ডাব্লুটা বড় হাতের করে দিলাম, সামনে চলে গেছে। ইটেন বাই হুম। এখন আমি পিছনে কি লাগাতে পারি? মার্ক অফ ইন্টারোগেশন। কেন? কারণ আমি তো প্রশ্নবোধক বাক্যে পাল্টে দিয়েছি, তাহলে মার্ক অফ ইন্টারোগেশন এবার আমি বসাতে পারি, তাই না? তারপরে বাক্যটাতে অক্সিলারিটাকে সাবজেক্টের ঘরের আগে আনলে পারে সাবজেক্টটা কি হয়ে যাবে? ইজ হোয়াট বিং ইটেন বাই ইউ, মার্ক অফ ইন্টারোগেশন। অক্সিলারিকে আগে নিয়ে চলে এসেছি, তো মার্ক অফ ইন্টারোগেশন বসাতে পারি। নেক্সট, ওয়াই ইজ রাইস বিং ইটেন বাই ইউ, মার্ক অফ ইন্টারোগেশন। বুঝে যায় নিশ্চয়ই। এখানে আমি ইজটাকে কার আগে আনছি? রাইসের আগে, কারণ WH ওয়ার্ড ওয়াইটা আমার কোনো কাজেই আসেনি, আমার ওটা
যেখানে যেরমভাবে বসে আছে তাকে সেখানে সেরমভাবেই বসায় রাখছি। তাহলে সাবজেক্টের ঘর কোনটা? রাইসটা, WH ওয়ার্ড, ওয়াইটা না কিন্তু। কিন্তু এইখানে WH ওয়ার্ডটাই কী ছিল? সাবজেক্টের ঘর ছিল। সেক্ষেত্রে WH ওয়ার্ডটাকে আগে কাকে নিয়ে এসেছি? বিভারটাকে নিয়ে এসেছি। বোঝা যায় নিশ্চয়ই, তাই না? এবার যেই আমি প্রশ্নবোধকে পাল্টালাম, এবার আমি মাথার মধ্যে খেলতে শুরু করবে যে প্রশ্নবোধক, তার মানে আমার অ্যান্সার তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু না, অ্যান্সার কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? কারণ WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে WH ওয়ার্ডগুলো একটা বিশেষ নিয়ম ফলো করে। নিয়মটা কি? ওরা সবসময় প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বাক্যের শুরুতে বসে। ওদের কথা না, আমাকে দিয়ে যেহেতু প্রশ্ন করা হচ্ছে তা আমি সবসময় বাক্যের কোথায় থাকবো? একদম শুরুতে বসবো, আমি বাক্যের মাঝে বসবো না। হ্যাঁ, তুমি আমাকে ক্লজ তৈরি করো, আমাকে দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, তখন আমি বাক্যের মাঝেও বসতে পারি, বাক্যের শেষে বসাও, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু প্রশ্ন করার সময় আমি সর্বদা বাক্যের কোথায় বসবো? সামনে বসবো। তাহলে যদি এরকম কোনো নিয়ম, এরকম জাতীয় কোনো একটা পার্সনিফাই করে কল্পনা করতে পারি যে WH ওয়ার্ড এরকম নিয়ম মেনে চলে, তাহলে সেক্ষেত্রে প্রথম বাক্যটাতে দেখতে পাচ্ছি হুমটা কোথায় বসে আছে? বাক্যের একেবারে শেষে বসে আছে, আছে কি না? সে তো সেখানে থাকবে না। তাহলে সেই নিয়মটাকে রক্ষা করার জন্য আমাকে কি করতে হবে? হুমটাকে সামনে আনতে হবে। নিয়ে আসলাম, বাক্যের একেবারে শুরুতে নিয়ে আসলাম। তাহলে বাদ বাকি বাক্যটা কি পড়ে থাকলো? ওয়াজ রাইস ইটেন বাই কোশ্চেন মার্ক, এটাই আমার বাক্য হবে, তাই কি না? কিন্তু এই বাক্যটা যদি এরকম রাখি তাহলে দেখতে পাচ্ছি বাই, বাই আবার কি? আমার প্রিপোজিশন, তাই না? আর প্রিপোজিশন মনে আছে তো, প্রিপোজিশনের চ্যাপ্টার পড়ার সময় সেখানে বলা হয়েছিল প্রিপোজিশন এমন একটা পার্টস অফ স্পিচ যে বাক্যের মধ্যে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের আগে বসবে। সে নাউন প্রোনাউন ছাড়া কখনোই কি করতে পারবে না? বুঝতে পারবে না। এতক্ষণ পর্যন্ত অবজেক্টের ঘরে বসছিল যেহেতু, হুমটা একটা কি? প্রোনাউন, একটা প্রোনাউন, এক ধরনের প্রোনাউন। আমরা যদিও সেটা নিয়ে আলোচনা করিনি, জাস্ট বললাম হুমটা হচ্ছে এক ধরনের প্রোনাউন। প্রোনাউনের চ্যাপ্টারে আমরা সেটা নিয়ে হয়তো একটু জাস্ট একটা লাইন একবারের জন্য হয়তো উল্লেখ করছিলাম। তো যাই হোক না কেন, সাবজেক্ট বা অবজেক্টের ঘরে নাউন অথবা প্রোনাউন ছাড়া আর তো কেউ বসতে পারে না। তার মানে এই WH ওয়ার্ডটা হয় নাউন নাহলে প্রোনাউন, এবং সেই কারণেই তার আগে কে বসেছিল? বাই বসছিল। কিন্তু এবার যদি আমি হুমটাকে নাউন বা প্রোনাউনটা কি সরাই দিই, তাহলে বাই যেখানে বসে আছে সেখানে রাখলে পারে তো তারপরে আর নাউন বা প্রোনাউন থাকলো না, থাকলো? তাহলে বাইটা কি এখানে বসতে পারবে? তা তো পারবে না, বাই তো একা একা বসতে পারবে না। তো সেই কারণে আমরা এই বাইটাকে আর এখানে বসাবো না, এখানে রাখবো না, আমরা সম্পূর্ণ বাই হুমটাকেই সামনে নিয়ে যাব। তাতে আমার বাইয়ের পরে নাউনটাও থাকলো, আবার WH ওয়ার্ডের সামনে বসাও হলো। তুমি বলবে কোথায় স্যার সামনে কোথায় বসছে? বাইয়ের পরে বসছে তো, বাক্যটা একেবারে শুরুতে বসেনি। হ্যাঁ, কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম তাকে বলছিলাম 9টা আমাদের পিওর WH ওয়ার্ড। কিন্তু এই WH ওয়ার্ডগুলোর সঙ্গে কখনো কখনো প্রিপোজিশনকে অ্যাড করে, অ্যাডজেক্টিভকে অ্যাড করে আমরা কনজুগেটেড WH ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন বাই হুম, ফর হোয়াট, সিন্স ওয়েন, এই জাতীয় প্রিপোজিশনগুলোকে WH ওয়ার্ডের সাথে অ্যাড করে দিয়ে আমরা একটা নতুন WH ওয়ার্ডের সৃষ্টি করি। WH ওয়ার্ডটা কি? এমন একটা শব্দ যেটাতে প্রশ্ন করা হয়, তাই না? এবার ফ্রম ওয়্যার, ওয়্যার মানে কোথায়, ফ্রম ওয়্যার মানে কোথা থেকে, নতুন একটা WH ওয়ার্ড, নতুন একটা শব্দ যেটা দিয়ে কী করা যায়? প্রশ্ন করা যায়। তাহলে এদেরকে আমি বলি, বা আমি স্টুডেন্টদেরকে জানানোর সময় বলি, এরা হচ্ছে কনজুগেটেড। পিওর হচ্ছে ওই 9টা, এর সঙ্গে নাউন, প্রিপোজিশন অথবা অ্যাডজেক্টিভকে জুড়ে দিলে পারে কিছু কনজুগেটেড WH ওয়ার্ড পাওয়া যায়, যাদের মধ্যে একটা হচ্ছে কে? বাই হুম। মানে হুম মানে কাকে, কিন্তু বাই হুম মানে কার দ্বারা, আরেকটা শব্দ যেটা দিয়ে কী করা সম্ভব? প্রশ্ন করা সম্ভব। তো সুতরাং বাইয়ের পরে নাউনও থাকলো, প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউনও থাকলো, এবং WH ওয়ার্ড, কোনটা WH ওয়ার্ড? খালি হুম না, বাই হুমটা হচ্ছে আমার এই বাক্যের মধ্যে কি? WH ওয়ার্ড। সেই বাই হুম WH ওয়ার্ডটা বাক্যের কোথায় থাকলো? সামনেও বসলো। তো স্বাভাবিকভাবে এই বাক্যটা এতক্ষণ পরে গিয়ে একটা নর্মাল স্ট্রাকচারে এসে দাঁড়ালো। বাক্যটা কি দাঁড়ালো? বাই হুম ওয়াজ রাইস ইটেন, কোয়েশ্চেন মার্ক বা মার্ক অফ ইন্টারোগেশন। প্রথম বাক্য আমাদের এখানে শেষ হয়। সেকেন্ড বাক্যে আমি WH ওয়ার্ডের আগে কাকে নিয়ে এসেছি? অক্সিলারি ভার্বকে। কিন্তু বাক্যের মধ্যে WH ওয়ার্ড তো একই নিয়মে চলে, ও বাক্যে সর্বদা কোথায় বসবে? বাক্যের শুরুতে বসবে। তো বাধ্য হয়ে WH ওয়ার্ডটাকে কোথায় নিয়ে আসতে হবে? সামনে নিয়ে আসবো। নিয়ে আসলে কি দাঁড়াবে?
হোয়াট ইজ বিইং ইটেন বাই ইউ। ডাব্লিউএইচ ওয়ার্ড সামনে চলে এসছে, ঝামেলা শেষ। এবার তুমি বলবে আরে স্যার তাহলে তার এই আগের স্টেপটা করার দরকারটা কি ছিল? এটা তো অলরেডি আগে অ্যান্সার পেয়ে গেছিলাম, হোয়াট ইজ বিইং ইটেন বাই ইউ। তো এটা করার কি দরকার? এটা করার দরকার এটা বোঝার জন্য যে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য প্রথম অক্সিলারিকে কী করছিলাম, সাবজেক্টের ঘরে আগে এনেছিলাম। এবার এই সাবজেক্টের ঘরের আগে আনার সময় দেখলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই ওর সাবজেক্ট হওয়ার কারণে ও বাক্যের মাঝখানে বসতে পারবে না, ওকেও আমাকে কী করতে হবে, বাক্যের শুরুতে বসাতে হবে। সেই জন্য এই মাঝখানে স্টেপটার মারফতে আমি এই ইন্ট্রোগেশন মার্কটাকে কী করতেছি, চিহ্নিত করছি। প্লাস আমার যাতে প্রত্যেকটা স্টেপের সঙ্গে প্রত্যেকটা বাক্যের স্টেপগুলোর কি থাকে, মিল থাকে, সেই জন্য এই মাঝখানে আমি এই বি ভার্বটাকে বা অক্সিলারিটাকে সাবজেক্টের ঘরে কি করেছি, আগে নিয়ে এসেছি। নাহলে পরে এটা এখানে শেষ হয়ে যেত আর এটা পরে আরও দুটো স্টেপ থাকতো, যাতে প্রত্যেকটাতেই 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 5টা করে স্টেপ হয় এবং প্রত্যেকটা স্টেপে একই কাজ প্রত্যেকটা বাক্যে করা হয়। সেই জন্য এই বাক্যটাকে আমরা এখানে কি করছি, এক্সেস করেছি নিজের বোঝার সুবিধার জন্য। থার্ড বাক্যে আমি দেখলাম বি ভার্বটা অক্সিলারিটা সাবজেক্টের ঘরের আগে আছে, প্লাস ডাব্লিউএইচটা তো অলরেডি আগে বসে আছে, হ্যাঁ কি না? তার মানে এখানেই তো আমার আনসার শেষ। কিন্তু তাই বলে কি নিচের স্টেপটা লিখবো না? লিখবো, নিজে বোঝার জন্য আমি বোঝাবো যে আমার ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসে থাকায় এক্ষেত্রে আর নতুন করে কি করতে হলো না, কোনো চেঞ্জেস করতে হলো না। তাহলে আমি স্টেপগুলো যেগুলো করেছি সেই স্টেপগুলো কি কি? প্রথম স্টেপে এসভিও চিনছি, তারপরে স্টেপে এসভিও আকারে সাজিয়েছি প্রত্যেকটাতেই, লক্ষ্য করো। তারপরেরটাতে ওপিপিএস প্রয়োগ করছি কি না? তারপরেরটাতে বি ভার্বকে ব্যবহার করছি অক্সিলারি হিসাবে, বললাম। তারপরে স্টেপে বি ভার্বটাকে বা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের ঘরের আগে এনেছি কি করার জন্য? বাক্যটাকে প্রশ্নবোধকে পাল্টানোর জন্য। একই কাজ করে গেছি প্রত্যেকটা স্টেপে। আর লাস্ট স্টেপে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে বাক্যের কোথায় বসিয়েছি? শুরুতে বসিয়েছি। কথাটা ক্লিয়ার? তাহলে যখনই তোমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন দেওয়া হবে তখন তোমাকে সেম প্রসিডিয়ার ফলো করতে হবে। খালি খেয়াল রাখতে হবে যে আমি যে অ্যান্সারটা বের করলাম সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে বেরিয়েছে, সেটাকে ইন্টারোগেটিভে পাল্টাও। আর দেখে নাও ডাব্লিউএইচ ওয়ার্ডটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটার শুরুতে বসে আছে কিনা। যদি শুরুতে না বসে থাকে তাহলে তাকে কি করো, শুরুতে বসিয়ে দাও। বসানোর সময় সাবধান, কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশনটাকে বাদ দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে তুমি সামনে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, সেটা যেন না হয়। তাহলে আসলে আমাদের বইয়ে বা আমাদেরকে পড়ানোর সময় আমাদের বলা হয়, আমাকেও বলা হয়েছিল, হুটা বাই হুম হয়। হুটা কিন্তু বাই হুম হয় না। হুটা কি বাই হুম হয়? আমাদের বলা হয় কেন, হুটার জায়গায় আমরা কি বসাচ্ছি, বাই হুম। আসলে হুটা খালি হুমই হয়, কিন্তু প্রিপোজিশনটা সামনে বসে থাকার কারণে ওই দুটোকে একসঙ্গে কি করতে হয়, সামনে নিয়ে আসতে হয়। তাহলে বোঝানোর পদ্ধতিতে যদি আমাদের গলত থেকে যায়, আমরা কিন্তু ঠিকঠাকভাবে কী করতে পারবো না, চিন্তা করে উঠতে পারবো না, লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে পারবো না, সব কটার ক্ষেত্রে ওই একই পদ্ধতিকে কী করতে পারবো না, প্রয়োগ করতে পারবো না। তাহলে মনে থাকে জানো, কোনো সময় বলবে না যে হু বাই হুমে পরিণত হয়, কোনোদিনও হবে না। হু হুমে পরিণত হয়, যেহেতু হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। বাইটা তাহলে আসলো কোথার থেকে? আর আসছে তো সেই ওপিপিএস এর প্রিপোজিশনের থেকে। প্রত্যেকটা বাক্যেই তো বাই আছে। হ্যাঁ, যেহেতু ওই ক্ষেত্রে নাউনটাকে আগে আনতে হয় না, সেই জন্য বাইটা পেছনে পড়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে আনতে হচ্ছে, সেই জন্য বাই একা একা পেছনে পড়ে থাকতে পারবে না, সেই জন্য সম্পূর্ণ বাই হুমটাকে কী করতে হচ্ছে, আগে নিয়ে আসতে হচ্ছে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হোক, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হোক, চাই কোনো কিছু সাবজেক্ট অবজেক্ট কোনোটাই না হোক, তিন ক্ষেত্রে আমাদের পদ্ধতি এক থেকে যায়। শুধুমাত্র দুটো স্টেপ এক্সট্রা করতে হয়। একটা হচ্ছে অক্সিলারিটাকে সাবজেক্টের ঘরে আগে আনো, যখন কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স তৈরি হয়ে গেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেছে, এবার দেখে নাও প্রতি ক্ষেত্রে ডাব্লিউএইচগুলো বাক্যের শুরুতে বসে আছে কিনা। যদি বসে থাকে ওয়েল অ্যান্ড গুড, কোনো ঝামেলা নাই। যদি না বসে থাকে তাহলে তাকে কী করো, সামনে নিয়ে আসো। না আনলে পারে কিন্তু বাক্যটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আশা করি আমার কথাটা বোঝা গেছে, এই পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করাটা সম্পর্কে বোঝা গেছে। যদি কারোর এখনও কোনো অসুবিধা থেকে থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি কিছুটা টাইম ছেড়ে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মি থ্রু কমেন্টস। তোমরা আমাকে কমেন্টের মারফতে জানাও, আমি তোমাদের চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোকে ক্ল্যারিফাই করার।
আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক মি থ্রু কমেন্টস অর হোয়াটসঅ্যাপ। সো টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ। আবার দেখা হবে পরের ভিডিওতে, এরপরে কোনো একদিন, যেদিনকে আমরা এই গ্রামার পোর্শনের ভিডিও আপলোড করব বা অন্য কোনো ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ টিল দেন।